হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি এই ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে কুষাণ সাম্রাজ্য সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। যারা এই ক্লাসটি করবে তারা অবশ্যই একটা খাতা পেন রাখবে। আজ আমি এই সাম্রাজ্যর সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি তোমাদের এখানে উপস্থাপনা করব, যেগুলি বিগত দিনে বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনেও আসবে। এই কারণে আমি এই কুষাণ সাম্রাজ্যটাকে একদম কনসেপচুয়াল ধীরে ধীরে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ইন্দো গ্রিক এবং শক এই দুটো ভারতের উপর আক্রমণ সম্পর্কে পুরো ডিটেলসে ক্লাস করিয়েছি। যারা আমার ক্লাসটি করনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটি অবশ্যই করো, তোমাদের অনেক উপকার হবে। নমস্কার, আমি সৌরভ মন্ডল, তোমাদের স্বাগত জানাই সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো এখন শুরু করি। আমি কুষাণ সাম্রাজ্যর আগে আমাদের ভারতবর্ষের উপরে আরেকটি আক্রমণ বা আধিপত্য ভারতে বিস্তার করে কারা? পার্থিয়ান বা পহল্লবরা। এই পহল্লবরা এখান থেকে তেমন কোনো তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসে না, সেই কারণে আমি তোমাদেরকে একটু দুটো নাম মনে রাখতে বলবো, যে দুটো নাম যদি প্রশ্ন আসে এখান থেকেই চলে আসবে। আর তারপরে আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে আলোচনা শুরু করব। আর এই যে আমরা বললাম পার্থিয়ান বা পহল্লব, এই পার্থিয়ান বা পহল্লব বংশের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ শাসক যে ছিলেন তিনি হলেন গন্ড ফার্নেস। এই নামটাকে তোমরা মনে রাখবে। গন্ড ফার্নেস ছিলেন এই পহল্লব বা পার্থিয়ান বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর এই শাসনকালে একজন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন, তার নামটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেই নামটাকেও তোমরা মনে রাখবে। তিনি হলেন কি? সেন্ট থমাস। তাহলে সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে কার রাজত্বকালে ভারতে আসেন? গন্ড ফার্নেস, যিনি ছিলেন পহল্লব বংশের একজন উল্লেখযোগ্য শাসক। তাহলে চলো এবার আমরা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে দু চার কথা বলি। এই কুষাণরা ছিল ইউচিদের 5টি শাখার মধ্যে একটি, যারা মূলত ভারতে এই পার্থিয়ান বা পহল্লবদের পরে তাদেরকে আধিপত্য বিস্তার শুরু করে। আর এই সাম্রাজ্যের সময়সীমা যদি আমরা দেখি, অর্থাৎ কুষাণ সাম্রাজ্যের সময়সীমা যদি আমরা দেখি, তাহলে তাদের হবে 1st সেঞ্চুরি এডি থেকে 3rd সেঞ্চুরি এডি, অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতক থেকে 3য় শতক পর্যন্ত। খ্রিস্টপূর্ব নয় কিন্তু, মানে খ্রিস্টীয় প্রথম থেকে খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত এই কুষাণ সাম্রাজ্য ভারতের বুকে তাদের রাজত্বটাকে কন্টিনিউ অর্থাৎ টিকিয়ে রাখতে পেরেছিল, অর্থাৎ 1st সেঞ্চুরি এডি টু 3rd সেঞ্চুরি এডি। আর এই কুষাণ সাম্রাজ্য ভারতের বুকে যিনি প্রতিষ্ঠা করলেন তিনি হলেন কুজুলা কথফিসেস। এই কুজুলা কথফিসেস ছিলেন এই ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর এই কুষাণরা ছিল মূলত ইউচি জাতির শাখা। আর এই ইউচিরা নাকি 5টি শাখায় বিভক্ত ছিল, তাদের মধ্যে থেকে একটি শাখা ভারতের হিন্দুকুশ পর্বতের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে। আর এই কুষাণ সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠা ছিলেন তিনি হলেন কে? কুজুলা কথফিসেস ছিলেন এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। আর এই কুষাণরা পূর্বে কোথায় বসবাস করে? এরা সেন্ট্রাল এশিয়া থেকে ভারতে প্রবেশ করে। তারা ভারতে প্রবেশ করার তাদের একাধিক কারণ রয়েছে। তারা যেখানে সেন্ট্রাল এশিয়াতে বসবাস করত সেখানে তারা অন্য একটা গোষ্ঠীর দ্বারা আক্রমণিত হয় এবং তাদেরকে পরাস্ত করতে তারা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে তারা ভারতের দিকে চলে আসে এবং তারা ভারতে এই বসতি স্থাপন শুরু করে। আর যার নেতৃত্বে এই কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তাদের নাম আমি তোমাদেরকে প্রথমেই বললাম, তিনি হলেন কে? কুজুলা কথফিসেস, যিনি এই কুষাণ সাম্রাজ্যের ভিত্তিটাকে স্থাপন করেছিলেন। তিনি তার সাম্রাজ্যটাকে যে বিস্তার বা এক্সটেন্ড করেছিলেন, তিনি কান্দাহার, কাবুল এবং আফগানিস্তানে তার সাম্রাজ্যটাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই কাবুল, কান্দাহার এবং আফগানিস্তানের উপরে তিনি তার শাসনের কার্য পরিচালনা করেছিলেন কে? আমাদের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুলা কথফিসেস। আর তিনি ভারতে সর্বপ্রথম তামার মুদ্রা জারি করেন। এটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি ভারতে সর্বপ্রথম তামার মুদ্রা জারি করেন। এই কারণে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতে সর্বপ্রথম তামার মুদ্রা কে চালু করেন, তোমরা অ্যান্সার দেবে কি? কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুলা কথফিসেস প্রথম ভারতবর্ষে তামার মুদ্রা প্রচলন করেন। আর এই কুজুলা কথফিসেস যে তামার মুদ্রা প্রচলন করেছিলেন তার থেকে আমরা জানতে পারি যে তিনি বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক বা বৌদ্ধ ধর্মে তিনি দীক্ষা গ্রহণ
করেছিলেন। অর্থাৎ তার জারি করা মুদ্রা থেকে আমরা জানতে পারি কুজুলা কথিসেস ছিলেন বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক। এরপরে আমরা দেখব কে ভীমা কথিসেস, অর্থাৎ কুজুলা কথিসেসের পরবর্তীকালে যিনি এই কুষাণ সাম্রাজ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন তিনি ছিলেন কে ভীমা কথিসেস। আমরা কি জানতে পারি যে আফগানিস্তানের রোবাতাক থেকে আমরা একটা শিলালিপি পেয়ে থাকি। আফগানিস্তানের রোবাতাক থেকে একটি শিলালিপি যেখানে আমরা পাই তাতে আমরা এটা জানতে পারি যে এই ভীমা কথিসেস ছিলেন কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের পিতা। অর্থাৎ কনিষ্কের পিতার নাম হলো কি ভীমা কথিসেস। এটা আমরা জানতে পারি আফগানিস্তানে প্রাপ্ত একটি শিলালিপি অর্থাৎ রোবাতাক শিলালিপি থেকে। আর তিনি অর্থাৎ ভীমা কথিসেস কিন্তু আবার শৈব ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন বলে আমরা এটাও জানতে পারি। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই ভীমা কথিসেস তিনি ভারতে সোনার মুদ্রার প্রচলন করেন। তাহলে আমরা কি জানলাম যে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভীমা কথিসেস ভারতে ব্যাপক পরিমাণে তামার মুদ্রার প্রচলন করেন এবং ভীমা কথিসেস তিনি ভারতে সোনার মুদ্রার প্রচলন বা সোনার মুদ্রা জারি করেছিলেন বলে আমরা জানতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ লাইন যে এই ভীমা কথিসেস আবার তিনি শৈব ধর্মে দীক্ষা নিয়েছিলেন, এটা তার মুদ্রা থেকে স্পষ্ট। তাহলে চলো এই লাইনগুলো এবার আমি তোমাদের দেখে দিই। আমরা প্রথমে কি দেখলাম কুষাণ এম্পায়ার বা কুষাণ সাম্রাজ্য, যেটা আমি তোমাদের টাইম পিরিয়ডটা বললাম তোমরা একটু মনে রাখবে, 1st সেঞ্চুরি এডি টু 3rd সেঞ্চুরি এডি, অর্থাৎ খ্রিস্টীয় প্রথম শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত এই কুষাণ সাম্রাজ্য ভারতের বুকে রাজত্ব করেছিল। সেই কুষাণদেরকে ইউচি জাতির 5টি শাখার একটি হিসাবে বিবেচনা করা যায়, যেটি আমি বা বিবেচনা করা হয়। আমি যেটা তোমাদের প্রথমেই বললাম কুষাণদেরকে ইউচি উপজাতির 5টি শাখার একটি হিসেবে বিবেচনা করা হয়, যার মধ্যে যারা মূলত মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া থেকে ভারতে প্রবেশ করে। অর্থাৎ এই ইউসি জাতির একটি শাখা হলো কুষাণ। এরা মূলত সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়াতে প্রথমে বসবাস করত। তারা সেখান থেকে অন্য গোষ্ঠীর দ্বারা আক্রমণিত হয়ে তারা ভারতে প্রবেশ করে। আর এই কুষাণরা খ্রিস্টীয় প্রথম শতকে এখানে আমি এখানে লিখেছি শকদের পরাজিত করে ভারতের পূর্ব দিকে অগ্রসর হয়। তাহলে কি বললাম আমরা, কুষাণরা খ্রিস্টীয় প্রথম শতকে শকদের পরাজিত করে ভারতের পূর্ব দিকে অগ্রসর হয়। কারণ ইন্দো গ্রিক বা ব্যাকট্রিয়ান গ্রিক, তারপরে আসে কারা, ইন্দো গ্রিক, তারপরে আসে শক, তারপরে আসে কারা, পহল্লব। আমরা তারপরে দেখতে পাই কাদেরকে, কুষাণদেরকে। কুষাণরা খ্রিস্টীয় প্রথম শতকে শকদের পাশাপাশি তারা পার্থিয়ান বা পহল্লব, কুষাণরা খ্রিস্টীয় প্রথম শতকে শকদের এবং পার্থিয়ান বা পহল্লবদের পরাজিত করে ভারতের পূর্ব দিকে অগ্রসর হয়। আর এই কুষাণ সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আমরা তার সম্পর্কে জানবো। ইনি হলেন কুজুল কথিসেস বা কুজুলা কথিসেস। ইনি হলেন এই কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এটা সেজন্য তোমাকে একটু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে, কুজুল কথিসেস। তিনি কাবুল, কান্দাহার এবং আফগানিস্তানের উপর তার আধিপত্যকে বিস্তার করেছিলেন। তাহলে তার সাম্রাজ্যটা কোথায় কোথায় বিস্তৃত ছিল, কাবুল, কান্দাহার এবং আফগানিস্তানের উপরে এই কুজুল কথিসেস আধিপত্যকে বিস্তার করেছিলেন। আর এই কুজুল কথিসেসই ভারতবর্ষে প্রথম তামার মুদ্রার প্রচলন করেন। কোথায় আমরা জানতে পারি, কাবুল। বিভিন্ন বইয়ে লেখা থাকে যে কুজুলা কথিসেস ভারতবর্ষে প্রথম তামার মুদ্রা প্রচলন করেন এবং কাবুলেও তিনি নাকি তামার মুদ্রার প্রচলন ঘটিয়েছিলেন। আর এই কুজুলা কথিসেস তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা বা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বলে আমরা জানতে পারি। এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো ভীমা কথিসেস। ইনি হলেন কুষাণ বংশের আরেকজন শাসক। ভীমা কথিসেস আফগানিস্তানে প্রাপ্ত রবাতাক, এই লিপিটাকে তোমরা মনে রাখবে, রবাতাক শিলালিপি থেকে জানা যায় ভীমা কথিসেস ভীমা তক্তুর পুত্র এবং কনিষ্কের পিতা ছিলেন। অর্থাৎ ভীমা কথিসেস কে ছিলেন, ভীমা তক্তুর পুত্র অর্থাৎ
অর্থাৎ নয় এবং কনিষ্কের পিতা। কনিষ্কের পিতা ছিলেন কে? এই ভীমা কোচটিসেস আমরা এই রবাতক শিলালিপি থেকে জানতে পারি। আর এই ভীমা কোচটিসেস ভারতবর্ষে সোনার মুদ্রা জারি করেন। ভীমা কোচটিসেসই ভারতবর্ষে সোনার মুদ্রা জারি করেন। আর ভীমা কোচটিসেস একজন শিব ভক্ত ছিলেন, এটা তার মুদ্রা থেকে স্পষ্ট ভাবে তা জানা যায়। তাহলে আমরা এখানে প্রথমে আমরা পড়লাম কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুলা কোচটিসেস, এটা 1 নম্বর পয়েন্ট। এবং এই কুজুলা কোচটিসেসই ভারতবর্ষে সর্বপ্রথম তামার মুদ্রা প্রচলন করেন। এবং এই কুজুলা কোচটিসেস কাবুল, কান্দাহার এবং আফগানিস্তানের এই 3টি জায়গার উপরে তার আধিপত্যটাকে বিস্তার ঘটিয়েছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই কুজুলা কোচটিসেস তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এর পরবর্তী শাসককে হন ভীমা কোচটিসেস। আমরা আফগানিস্তানে প্রাপ্ত রবাতক শিলালিপি থেকে জানতে পারি যে এই ভীমা কোচটিসেস ভীমা তক্তুর পুত্র এবং কনিষ্কের পিতা ছিলেন। তিনি ভারতে সোনার মুদ্রা জারি করেন। এর পাশাপাশি তিনি নাকি শৈব ধর্মে দীক্ষা নেন, সেটা তার আমরা মুদ্রা থেকে জানতে পারি। তাহলে এবার আমরা দেখব কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কনিষ্ক সম্পর্কে। তোমরা এটুকু যারা নোট ডাউন করোনি তারা এটুকু নোট ডাউন করে ফেলো। তাহলে আমরা দেখলাম আগে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভীমা কোচটিসেস, ভীমা কোচটিসেস নয়, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুলা কোচটিসেস। এবং কুজুলা কোচটিসেসের পরে সিংহাসনে বসেন ভীমা কোচটিসেস। এবং এই ভীমা কোচটিসেসের পুত্র ছিলেন কে? কনিষ্ক। অর্থাৎ ভীমা কোচটিসেসের পুত্র কনিষ্কই ছিলেন এই কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর এই কুষাণ বংশের কে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন কুজুলা কোচটিসেস। এবার আমরা এই কনিষ্ক সম্পর্কে আলোচনা করব। এই কনিষ্ক যখন সিংহাসনে বসলো, সিংহাসনে বসার পরে তিনি একটা উপাধি গ্রহণ করেন, তিনি দেবপুত্র। এই কনিষ্কর এই উপাধিটা খুবই ইম্পর্টেন্ট। কনিষ্ক সিংহাসনে বসার পরে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করেন, তিনি শকাব্দর সূচনা করেন, যেটি আমরা এখানে লিখে দিয়েছি। কনিষ্ক 78 এডি অর্থাৎ তিনি 78 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসার পরেই তিনি শকাব্দ গণনা শুরু করেন। অর্থাৎ যেমন আমাদের বর্তমান সময়ে যে সাল গণনার পদ্ধতি রয়েছে, তিনি প্রথম এই সাল গণনার পদ্ধতি অর্থাৎ শকাব্দের সূচনা করেন 78 এডি তে। আর এই কনিষ্ক সিংহাসনে বসার পরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাধি নেন, যেটি হলো কি দেবনাম, দেবপুত্র। কনিষ্ক সিংহাসনে বসার পরে যে উপাধিটি গ্রহণ করেন সেটি হলো কি দেবপুত্র। এবং তিনি 78 এডিতে সাল গণনা অর্থাৎ শকাব্দর সূচনা করেন। আর এই কনিষ্ক ছিল কার পুত্র? ভীমা কোচটিসেসের পুত্র। আর কনিষ্ক আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটি হলো তিনি সিল্ক রুট নিয়ন্ত্রণ করেছিলেন। কনিষ্ক সিল্ক রুট নিয়ন্ত্রণ করেছিলেন। অর্থাৎ এই সিল্ক রুটটাকে আমাদের বর্তমানে মেদিনীপুরের, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের তাম্রলিপ্ত থেকে চীন এবং আফগানিস্তানের মধ্য দিয়ে একটা সিল্ক রুট একদম রোমান পর্যন্ত বিস্তৃত। এইটিকেই বলা হয় সিল্ক রুট। অর্থাৎ চীন থেকে এই সমস্ত রেশম এই পথের মাধ্যমে ভারতে মধ্যে প্রবেশ করত। এই পথটির নাম ছিল সিল্ক রুট। আর এই সিল্ক রুটটাকে যে নিয়ন্ত্রণ করেছিলেন তার নাম ছিল কনিষ্ক। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত এবং চীন থেকে শুরু করে আফগানিস্তানের মধ্য দিয়ে তিনি রোমান পর্যন্ত এই পথটি বিস্তৃত ছিল। আর চীন থেকে সমস্ত রেশম দ্রব্য এই পথের মাধ্যমে ভারতে প্রবেশ করত বলে এই পথটিকে নাম দেয়া হয় সিল্ক রুট বা রেশম পথ। আর এই পথটিকে যিনি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি হলো কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কনিষ্ক। আর কনিষ্ক একজন শিল্প ও সংস্কৃতির, শিল্প সাহিত্যের প্রতি একটা বিশেষ উদ্যোগ দেখিয়েছিলেন। তার সময়ে আমরা দেখতে পাবো গান্ধার স্কুল অফ আর্ট, এটি বিকাশ লাভ করে। গান্ধার স্কুল অফ আর্ট কি? যেখানে
গ্রিক, ভারতীয় এবং রোমান শৈলীর সংমিশ্রণে একটি নতুন শিল্পধারার সূচনা ঘটে, যাকে আমরা বলি কি গান্ধার শিল্প। আর এই গান্ধার শিল্প উন্নত থেকে উন্নত তরে পৌঁছানোর জন্য গান্ধার স্কুল অফ আর্ট প্রতিষ্ঠিত হয়। আর এই কুষাণ যুগেই আমরা দেখতে পাবো বিভিন্ন শিল্পকলার প্রসার ঘটে, যেমন গান্ধার শিল্পকলা এবং মথুরা শিল্পকলা। আর গান্ধার শিল্পকলা ব্যাপারটা কি? গান্ধার শিল্পকলা হলো গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ গড়ে ওঠে যে শিল্পরীতি, তাকেই বলি আমরা কি গান্ধার শিল্পকলা। আর মথুরা শিল্পকলা কি? মথুরা শিল্পকলা হলো ভারতীয় ও রোমান রীতির সংমিশ্রণের ফলে যে শিল্পশৈলীর উদ্ভব ঘটে তাকে আমরা বলবো কি মথুরা শিল্পকলা। আর আরেকটা লাইন এখান থেকে গুরুত্বপূর্ণ, যে কনিষ্ক ভারতের মধ্যে সব থেকে বেশি পরিমাণ সোনার মুদ্রা বিস্তার ঘটিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম সোনার মুদ্রা সব থেকে বিস্তার কে ঘটান? কনিষ্ক। আর এর পূর্বে যে শাসক অর্থাৎ তার পিতা ভীমা কর্তৃক ভারতে সোনার মুদ্রার প্রচলন করেন। কনিষ্ক সেই মুদ্রাটিকে ব্যাপকভাবে বিভিন্ন অঞ্চলের মধ্যে এই সোনার মুদ্রার প্রচলন ঘটিয়েছিলেন। তাহলে চলো এবার আমরা কনিষ্ক সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে নিই। ও তোমাদেরকে আরেকটু বলতে আমি ভুলে গেলাম, কনিষ্কর সময় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হয়, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা কনিষ্ক সময়কালে এই যে বৌদ্ধ পরিষদ, আমরা জানি 4টি বৌদ্ধ সঙ্গীতি হয়, আর এই 4টি বৌদ্ধ সঙ্গীতের মধ্যে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি যার সময় অনুষ্ঠিত হয় তিনি হলেন কে? কনিষ্ক। আর এটি অনুষ্ঠিত হয় খ্রিস্টীয় 1ম শতকে। কোথায়? বর্তমানে কাশ্মীর, আবার মতান্তরে জলান্ধরে। আর এই অধিবেশনের যে সভাপতি ছিলেন বসুমিত্র এবং অশ্ব ঘোষ। আর এখানের এই অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা লাইন হলো, এই অধিবেশনের বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান এই দুটি ভাবে বিভক্ত হয়ে যায়। আর এই চতুর্থ অধিবেশনের সমস্ত আলোচনায় সংস্কৃত ভাষাতে করা হয়েছিল বলে জানা যায়। তাহলে আমরা দেখতে পাবো যে কনিষ্ক একজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে কনিষ্ক কোন বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন? হীনযান না মহাযান? কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন। হীনযান মানে কি? যারা মূর্তি পূজার বিরোধী, অর্থাৎ গৌতম বুদ্ধের প্রাচীন পন্থা মেনেই বৌদ্ধ ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছুক ছিল, তারা হলো হীনযান। আর যারা মূর্তি পূজার মাধ্যমে মানুষের জীবনের নির্বাণ লাভের সম্ভব বলে মনে করত, তাদেরকে বলা হতো কি মহাযান। হীনযান এবং মহাযান এই দুটি ভাবে বিভক্ত হয়ে যায় এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে, যেটি হয় কনিষ্ক সময়কালে খ্রিস্টীয় 1ম শতকে কাশ্মীর মতান্তরে জলান্ধরে। আর এর সভাপতি ছিলেন বসুমিত্র এবং অশ্ব ঘোষ। এখানকার সমস্ত আলোচনায় মূলত সংস্কৃত ভাষাতে হয় বলে জানা যায়। তাহলে চলো আমরা দেখি। কনিষ্ক ভীমা কর্তৃকের পুত্র, এটা আমরা প্রথমে জানলাম। কনিষ্ক ছিলেন ভীমা কর্তৃকের পুত্র। তিনি সিংহাসনে বসার পরে একটি উপাধি নাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ, দেবপুত্র। দেবপুত্র নামে এই উপাধিটি তিনি গ্রহণ করেন, দেবপুত্র উপাধি গ্রহণ করেন। আর কনিষ্ক কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, এটি তোমরা মনে রাখবে, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে কনিষ্ক। আর তার ক্যাপিটাল অর্থাৎ তার রাজধানী ছিল পেশোয়ার, পুরুষপুর এবং মথুরা। পেশোয়ার যেটি বর্তমান নাম পেশোয়ার, আগে ছিল কি পুরুষপুর, এখন বর্তমানে নাম কি পেশোয়ার। এই রাজধানীটা তোমরা মনে রাখবে, কুষাণ বংশের রাজার কনিষ্ক রাজধানী ছিল কি, ক্যাপিটাল ছিল কি পেশোয়ার, যা পূর্বে পুরুষপুর নামেও পরিচিত ছিল, এবং মথুরা। পেশোয়ার বা পুরুষপুর এবং মথুরা। কনিষ্ক মধ্য এশিয়ার বিখ্যাত সিল্ক রুট নিয়ন্ত্রণ করেন, যেটি আমি বললাম আমাদের ভারত থেকে তাম্রলিপ্ত থেকে শুরু করে চীন এবং আফগানিস্তান, ইরানের মধ্য দিয়ে তিনি এই গোটা পথটা রোমান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। কনিষ্কের অধীনে গান্ধার স্কুল অফ আর্টের বিকাশ লাভ করে। গ্রিক, রোমান, ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ হলো কি গান্ধার স্কুল অফ আর্ট। তাহলে দেখি আমরা মথুরা, যদি আমরা দেখি, আমি লিখে দিই এখানে, মথুরা হলো ভারত এবং রোমান শৈলীর সংমিশ্রণে যে শিল্পরীতি গড়ে ওঠে সেটিকে আমরা বলি কি মথুরা শিল্পরীতি। আর আমরা গান্ধা শিল্পরীতি গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ হলো কি গান্ধা শিল্পরীতি। আর মথুরা হলো ভারত এবং রোমান। আর কনিষ্ক সিংহাসনে বসার পরে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ, 78 এডি অর্থাৎ 78 এডিতে অর্থাৎ 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ গণনা শুরু করেন
এটি খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কনিষ্ক সময়কালে চতুর্থ বৌদ্ধ কাউন্সিল বা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। এটা আমরা সবাই জানি কোথায় হয়, কাশ্মীর মতান্তরে, কাশ্মীরের কুন্তল বনে মতান্তরে জলন্ধর, খ্রিস্টীয় প্রথম শতকে। আর এই অধিবেশনের যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন কি বসুমিত্র এবং অশ্বঘোষ। সমস্ত আলোচনা এই অধিবেশনে সংস্কৃত ভাষাতে হয়েছিল বলে জানা যায়। আর এই চতুর্থ বৌদ্ধ অধিবেশনে বৌদ্ধরা হীনযান এবং মহাযানে বিভক্ত হয়ে যায়। কনিষ্ক মহাযান বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বলেও আমরা জানতে পারি। এইগুলো ছিল কনিষ্ক থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইন, যেগুলো কনিষ্ক সম্পর্কে তোমাদের জানতেই হবে। তোমরা এই লাইনগুলোকে একটু নোট করে নাও। মানে চতুর্থ অধিবেশনটা আমি আবার বলে দিই যে কনিষ্ক সময়কালে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় খ্রিস্টীয় প্রথম শতকে। কোথায়? কাশ্মীরের কুন্তল বনে মতান্তরে জলন্ধর। সভাপতি ছিলেন কে? বসুমিত্র অশ্বঘোষ। এই অধিবেশনে বৌদ্ধ ধর্ম হীনযান মহাযানে বিভক্ত হয়ে যায়। হীনযান যারা মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না, এবং যারা মহাযান যারা মূর্তি পূজায় বিশ্বাসী। কনিষ্ক মহাযান পন্থায় বিশ্বাসী ছিল। আর এই কুষাণ সম্রাট কনিষ্ক সময়কালেই সর্বপ্রথম বুদ্ধর মূর্তি তৈরির প্রক্রিয়া শুরু হয়। আর এই কুষাণ সম্রাট কনিষ্ক যে সোনার মুদ্রা চালু করেছিলেন সেখানে মূলত একটা দিকে কনিষ্কের ছবি এবং অপর দিকে গৌতম বুদ্ধের ছবি ছিল, যার থেকে জানা যায় যে কনিষ্ক একজন বৌদ্ধ ধর্মের চরম পৃষ্ঠপোষক ছিলেন। এর পরবর্তীকালে ধীরে ধীরে যখন মুদ্রা ভারতের গোটা স্থানে ছড়িয়ে পড়তে থাকে তখন ধীরে ধীরে এই বৌদ্ধ ধর্মটাও মানুষের মধ্যে একটা গুরুত্ব প্রভাব বিস্তার করে। এর থেকে আমরা জানতে পারি যে কনিষ্ক বৌদ্ধ ধর্মের উত্থানে বৌদ্ধ ধর্মকে প্রসারের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তোমরা এটুকু একটু নোট করে নাও। তাহলে আমরা কনিষ্ক সম্পর্কে পুরো ডিটেলসে বললাম, এবং আমরা দেখবো এবার কুষাণ বংশের শেষ শাসক। তার আগে যাওয়ার আগে আরেকটা লাইন, কনিষ্ক যেহেতু এই বৌদ্ধ ধর্মের প্রসারের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই জন্য আমরা কনিষ্ককে আবার দ্বিতীয় অশোক বলেও জেনে থাকি। যদি প্রশ্ন এমন হয় যে দ্বিতীয় অশোক কাকে বলা হয়, তাহলে এর উত্তরটা হবে কে? কনিষ্ক ছিলেন যেহেতু কুষাণ বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি বৌদ্ধ ধর্ম প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ কাজও করেছিলেন, সেই কারণে আমরা কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে। আর এই কুষাণ বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? কুষাণ বংশের সর্বশেষ শাসক ছিলেন কে? আমি লিখে দ্বিতীয় বাসুদেব ছিলেন কুষাণ বংশের সর্বশেষ শাসক। আর কুষাণ বংশের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাসুদেব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে রাখবে। আর কনিষ্ক তার রাজসভায় একাধিক গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার মধ্যে অশ্বঘোষ লিখেছি, চরক, বসুমিত্র, নাগার্জুন। অশ্বঘোষ, চরক, বসুমিত্র, নাগার্জুন এই সকল মোস্ট ইম্পর্টেন্ট পার্সন কে তিনি তার রাজসভায় পৃষ্ঠপোষকতা করেছিলেন। আর এরা কিছু কিছু গুরুত্বপূর্ণ বইও লিখেছিল সেই বিষয়ে। এখন আমি তোমাদের লিখে দিই তিনি কি কি বই তারা রচনা করেছেন। কনিষ্ককে আবার দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে। বাসুদেব দ্বিতীয় ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর কনিষ্ক মহাযান পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। আর তিনি যেহেতু মহান ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, তার রাজসভায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তার রাজসভায় পৃষ্ঠপোষকতা করত। যেমন অশ্বঘোষ, চরক, বসুমিত্র, নাগার্জুন। অশ্বঘোষ লিখেছিলেন বুদ্ধচরিত, খুবই ইম্পর্টেন্ট, এবং সুন্দরানন্দ। এইগুলো বইগুলোর নাম তোমরা এগুলো মুখস্থ রাখতে হবে, করার কিছু নেই। অশ্বঘোষ তিনি রচনা করেন বুদ্ধচরিত এবং সুন্দরানন্দ। চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। যদি বলা যায় চরক কার এই সময়ে একজন বিশিষ্ট চিকিৎসক ছিলেন, তাহলে বলবো আমরা কি বলবো? কনিষ্ক। বসুমিত্র লেখেন মহাবিভাষা এবং নাগার্জুন
প্রজ্ঞা পারমিতা সূত্র। আবার এই নাগার্জুনকে আমরা ভারতীয় আইনস্টাইনও বলা হয়ে থাকে, মহাযান মতবাদের যিনি একজন মহান ব্যাখ্যাকারী হিসেবে গণ্য হয়। তাহলে আমরা কি দেখলাম, কনিষ্ক যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে পৃষ্ঠপোষকতা লাভ করেছিল তার মধ্যে প্রথমে ছিল অশ্বঘোষ, যার রচিত গ্রন্থ বুদ্ধচরিত এবং সুন্দরানন্দ, এই দুটি খুবই ফেমাস বুক। তারপরে চরক, যিনি লেখেন চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। এই চরক কার সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন কনিষ্কর। আর বসুমিত্র রচনা করেন মহাবিভাষা, নাগার্জুন প্রজ্ঞা পারমিতা সূত্র। আর এই নাগার্জুনকে ভারতীয় আইনস্টাইন এবং মহাযান মতবাদের ব্যাখ্যাকারীও বলা হয়ে থাকে। তোমরা এগুলো নোট করো বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও। ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ক্লাসে।